ইডিয়েট, এটা কি? এটা তো ইস্যু শুরুটা দিবে। ডক্টর জিশানের কথায় থতমত খেয়ে গেল, বলল, এটা তো ইঞ্জেকশন, এখন রোগীর একটা প্রয়োজন খুব তা। বাকি কথা শেষ করার আগেই নিশান বলল, ইনজেকশন সেটা আমিও খুব ভালোভাবে জানি, কিন্তু এত বড় ইনজেকশন আনছিস কেন? সেটার আনসার চাচ্ছি আমি। ডক্টর নিশানকে শান্ত করতে বলল, বাবা দেখো, রোগীর তেমন কোনো ক্ষতি হবে না, জাস্ট হালকা ব্যথা লাগবে, পরে ঠিক হয়ে যাবে। আম্মার ওপরে বিশ্বাস রাখতে পারো। ডক্টরের কথা শুনে নিশান স্বাভাবিকভাবে বলল, জি আঙ্কেল, ইনজেকশনটা আপনার পাছায় দিই আমি। আমার উপরে বিশ্বাস আনুন, কিচ্ছু হবে না। নিশানের এমন কথা শুনে ডক্টর কিছু বলবে তখনই জিহান বলল, নিশান এমন করিস কেন? ইঞ্জেকশনটা নিতে দে, নয়তো সিমি কিন্তু সুস্থ হবে না। নিশান রাগী চোখে জিহানের দিকে তো একবার ডাক্তারের দিকে তাকালো, তারপর সে সিমির পাশে বসে সিমির এক হাত ধরলো। জিহান ডক্টরকে ইশারা করলো সিমিকে ইঞ্জেকশন দিতে। ডক্টর সিমির হাত ধরতেই নিশান দাঁতে দাঁত চেপে বলল, গুরুজন বলে এখনো সম্মান করে যাচ্ছে, নয়তো মেরে ফেলতাম। সাহস কি করে হলো আমার ইস্যুকে টাচ করার? মহিলা ডাক্তার নেই? তাড়াতাড়ি মহিলা ডাক্তার আন, কুইক। ডক্টর জিহানের দিকে তাকালে জিহান চোখের ইশারায় বুঝিয়ে দিল নিশান যা বলে সেটাই করতে। ডক্টর বাইরে গিয়ে একটা মহিলা ডক্টরকে ডেকে নিল। মহিলা ডক্টরটা এসে সিমিকে ইঞ্জেকশন দিল। নিশান যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, যেন ইঞ্জেকশনটা তাকেই দেওয়া হয়েছে। জিহান এসে নিশানের ঘাড়ে হাত রেখে বলল, নে, তোর ইস্যু ঠিক আছে, কিছু হয়নি, কিন্তু তুই যা করছিস আমার মনে হয় তোকেও ভর্তি করতে হবে হাসপাতালে। যাই হোক, তোর হাত থেকে রক্ত পড়ছে, ড্রেসিং করতে হবে। নিশান কোনো উত্তর দিল না, চুপচাপ সিমির হাত ধরে তার মুখের দিকে তাকিয়ে রইল। জিহান বাইরে গেল, একটা নার্সকে নিয়ে আসলো নিশানের হাতে ড্রেসিং করার জন্য। জিহান নিশানকে বলল জামা খুলতে। নিশান বিনা বাক্য ব্যয় করে জামা খুলে ফেলল। অল্প বয়স্ক নার্সটা নিশানের বডির দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। যেটা নিশানের চোখে পড়ল তাও সে শান্ত কণ্ঠে বলল, চোখের ইজ্জত ঠিক করে, সম্পদ অন্যের কেনা, তাকে লাভ নেই, বরং লস হবে। চোখের ইজ্জতটা হারাতে পারেন। নার্সটা দ্রুত চোখ নামিয়ে নিয়ে নিশানের ডান হাতের বাহু সুন্দর করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল। নার্স চলে যেতেই জিহান উচ্চস্বরে হেসে উঠল। নিশানকে বলল, চোখের ইজ্জত, প্রথম বাক্য যেটা শুনলাম তোর মুখ থেকে। নিশান বলল, না হেসে বিল পেমেন্ট করে গাড়িতে চল, আমি ইস্যুকে করে নিয়ে যাচ্ছি। জিহান আর কিছু না বলেই বিল পে করতে চলে গেল। নিশান জামা পরে সিমিকে কোলে তুলে বেরিয়ে গেল কেবিন থেকে। সোজা গাড়ির ব্যাক সিটে গিয়ে বসলো। সিমি এখনো নিশানের বুকে মাথা রেখে আছে, এখনো তার জ্ঞান ফেরেনি। নিশান এসে বসার কয়েক মিনিট পরেই জিহানও আসলো। জিহান নিশানের দিকে তাকিয়ে বলল, বাড়িতে যাব। নিশান উত্তর দিল। নো, আমার বাংলোতে নিয়ে চল গাড়ি। জিহান কিছু না বলেই সিমিকে নিয়ে নিশানের বাংলোতে গেল, যেটা এই শহরের শেষ প্রান্তে অবস্থিত। প্রায় ঘন্টাখানেক লাগে। জিহান গাড়ি নিশানের বাংলোর সামনে রাখতেই নিশান সিমিকে কোলে করে নিয়ে বেরিয়ে আসলো গাড়ি থেকে। তারপর বাংলোর ভিতরে ঢুকলো। জিহানও আসলো। নিশান সিমিকে ড্রয়িং রুমের সোফায় শুইয়ে দিল আর তার পাশেই বসলো। জিহানও এসে বসলো। জিহান বলে উঠল, ভার্সিটিতে ওরা কারা ছিল নিশান, কিছু জানিস? নিশান গম্ভীর কণ্ঠে বলল। আমার শত্রুপক্ষের লোক ইস্যুকে আঘাত করতে চেয়েছে। জিহান অবাক হয়ে বলল, কি, ওই টাকলু ইদ্রিস মির্জা? নিশান মাথা নাড়ল। জিহান বলল, ওই শালার টাক ফাটাবো। শালা কিভাবে জানলো যে ইস্যু তোর দুর্বলতা? নিশান সিমির দিকে এক পলক তাকালো, তারপর বলল, মেবি স্পাই লেগেছিল আমার পিছু, তবে আমি থাকতে আমার ইস্যু কেন? আমার বালটাও ছেড়তে পারবে না ওই ইদ্রিস। এই কাহিনী আমি রাতে দেখব, জাস্ট ওয়েট। জিহান আর কিছু বলল না। এর মধ্যেই সিমির জ্ঞান ফিরল। সিমি চোখ মেলে সামনে তাকিয়ে দেখে জিহান বসে আছে। সিমি উঠে বসলো, মাথা কেমন ভার হয়ে আছে। সিমি জিহানকে বলল, জিহান ভাই, আপনি এখানে? আর আমি বা এটা কোথায়? জিহান উত্তর দিল। তুমি নিশানের বাংলোতে আছো। সিমি আশেপাশে তাকালো, কিন্তু নিজের পাশে বসে থাকা নিশানের দিকে এখনো তাকায়নি। সিমি আবারও বলল। আমার কি হয়েছে? জিহান বলল। সেন্সলেস হয়ে পড়েছিলে। সিমির কিছু বলার আগেই নিশান উঠে দাঁড়ালো। বাড়ির বাইরে যেতে যেতে বলল, জিহান, তোর বোনকে নিয়ে দ্রুত আয়, আমার দেরি হয়ে যাচ্ছে। কোন পুরুষের কণ্ঠ শুনে সিমি তাকিয়ে দেখলো নিশান চলে যাচ্ছে। সিমি জিহানের দিকে তাকিয়ে বলল। নিশান ভাই কোথা থেকে উদয় হলো? জিহানও উঠে দাঁড়ালো, বলল, তোমার পাশে বসেছিল সেই থেকেই, তখন থেকে উধাও হয়েছে। আসো আমার সাথে।
বলে জিহান হাঁটা ধরলো। সিমিও গেল জিহানের সাথে। সিমি যেতে যেতে জিহানকে জিজ্ঞেস করলো কি হয়েছিল তার। জিহান কিছু কিছু কথা বলল। এই যে সিমিকে বাঁচাতে গিয়ে নিশাতের গুলি লেগেছিল, আর সিমিকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সিমি সব কিছু শুনে কষ্ট পেল। তাকে বাঁচাতে গিয়ে নিশান ভাই আঘাত পেয়েছে, এটা শুনে কষ্ট লাগলো। তারপর তারা গাড়িতে উঠে বসলো। নিশান ড্রাইভিং সিটে, জিহান ফ্রন্ট সিটে, আর সিমি ব্যাক সিটে। গাড়ির ভিতরে আর কোনো কথা হলো না। নিশান সোজা গাড়ি চৌধুরী ম্যানশনে নিয়ে আসলো। বর্তমান সিমির কথা শুনে সামিয়া বলল, ये क्या बात है? নাশপাতি ভাই এতদিন আমাগো রোজিনার বাচ্চা সিমিকে স্বপ্নে মারছি, ভয় দেখাইছে, সে আর বাস্তবে বাঁচাতে গিয়ে গুলি খাইছে। এটা কি বলতে হবে, ভিলেন নাকি নায়ক? সামিয়ার কথা শুনে রাত্রি বলল, ভিলেন হইব। রাতে ভয় দেখানো ভিলেনের কাজ, দিনে আগলিয়ে রাখাও ভিলেনের কাজ। উফ, क्या बात है। সারা মুচকি হেসে বলল, বলতেই হয় আমার নাশপাতি ভাইয়া ভিলেন গিরি সেই। এদের তিনজনের কথা শুনে সিমি চোখ ছোট ছোট করে বলল, ভিলেন, হ্যাঁ এটাই মানায় ওই বিদেশি কুত্তার সাথে। বাট এত প্রশংসা করিস কেন? সারা চ্যাত করে উঠে বলল, শালি তুই আমার ভাইকে কি বললি? সিমি বলল, কি বললাম? সারা উত্তর দিল, আমার ভাই বিদেশি কুত্তা? সিমি ভাব নিয়ে বলল, অবশ্যই বিদেশি কুত্তা ওরফে নাশপাতি ভাই, কারণ এই বিদেশি কুত্তা কত বছর বিদেশে ছিল, তাই এই বিশেষ অ্যাওয়ার্ড প্রাপ্ত উপাধি আমার পক্ষ থেকে তার জন্য। সিমির কথা শুনে সামিয়া আর রাত্রি হাসলো। যারা সিমির পিঠে হালকা চাবড় মারলো, বলল, তোর আবার তুই নে শালি। সিমি বলল, দেখ আমাদের ফ্রেন্ড এমন শক্ত যে আমরা বোন হই এটা মানি না। তাই তোর ভাইকে আমরা চিনি না, কোন ভাই নিয়ে প্রীতি চলবে না কোনো। সিমির কথায় সামিয়া, যারা আর রাত্রি সহমত পোষণ করলো। সিমি এইবার দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, নাশপাতি ভাইয়ের হাতে গুলি লাগছে, দেখতে যেতে হবে একবার। সিমির কথা শেষ হতেই যারা চোখ ছোট ছোট করে বলল, এই যে বললি চিনিস না, তো দরদ আসছে কোথা থেকে? সিমি বলল, আসমান থেকে টপকে। রাত্রি বলল, গাইস থাম তোরা, বাল ঝগড়া অফ কর। সামিয়া রাত্রির সাথে মিলে বলল, হ্যাঁ হ্যাঁ, রাতে নেশা ঠিকই বলেছে, বাদ দে এই টপিক। সিমিয়া যারাও একমত হলো। তারপর তারা টুকটাক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। রাত 11:50 বাজে। চৌধুরী বাড়ির সবাই ঘুমিয়ে আছে, বলতে যে যার রুমে। যারা রাত্রি নিজেদের রুমে গেলে এই আধা ঘন্টা হলো আগে। সামিয়াও ঘুমিয়ে পড়েছে, কিন্তু সিমি এখনো ঘুমায়নি। সে চুপচাপ শুয়েছিল সামিয়ার ঘুমানোর অপেক্ষায়। সামিয়া ঘুমিয়ে যেতেই সিমি আস্তে আস্তে উঠে দাঁড়ালো, বালিশের কাছে থাকা ফোনটা নিল। তারপর আস্তে আস্তে পা টিপে টিপে রুম থেকে কোনো শব্দ না করেই বেরিয়ে গেল। সিমি রুমের বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে 2-3 বার নিঃশ্বাস নিল। গায়ে থাকা ওড়না দিয়ে কপালের ঘাম মুছে নিল। ফোনের ফ্ল্যাশ অন করলো। ধীরে ধীরে এগিয়ে গেল সামনের দিকে। পরপর 2টা রুম পার করে একটি রুমের দরজার সামনে দাঁড়ালো সিমি। ফ্ল্যাশ এইদিকে ওইদিকে ঘুরিয়ে দেখে নিল কেউ আছে কিনা। না, নেই। সিমি ওড়নার মুড়োয় বেঁধে রাখা এক চাবি দিয়ে দরজার লক করলো। দরজা খুলতেই সিমি আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকে দরজা লক করে দিল। আস্তে আস্তে সামনে ফিরে ফ্ল্যাশ অন করে চারপাশে দেখলো রুমটাতে। বেডে দেখা মিলল কারো। ফ্ল্যাশ মারা, তাই দেখা গেল ছেলেটার কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট দেওয়া, খালি গায়ে উবু হয়ে শুয়ে আছে, ফর্সা পিঠ উন্মুক্ত, বাম হাত মাথার কাছে তোলা, ডান হাত মুখে রাখা। সিমি এগিয়ে গেল, ফোনে ফ্ল্যাশ মারলো ছেলেটার মুখের দিকে। কি নিষ্পাপ দেখাচ্ছে। সিমি মনে মনেই বলল, শালা বিদেশি কুত্তা ওরফে নাশপাতি ভাই আমার স্বপ্নে প্রতিদিন আসে কি ভয়ঙ্কর রূপে আমার ঘুম হারাম করতে, আর এইদিকে উনি নিশ্চিন্তে কি আর শান্তিতে ঘুমাচ্ছে। কি নিষ্পাপ লাগছে অ্যানাগোন্ডা কোথাকার। সিমি মনে মনে বলার মধ্যেই নিশান একটু নড়ল। সিমি দ্রুত ফ্ল্যাশ অফ করলো। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপ করে, নিশান জেগে যায় কিনা সেই জন্য। কোনো শব্দ আসছে না, তাই সিমি ফোনের ফ্ল্যাশ অন করলো। নিশানের মুখের দিকে তাকালো, না এখনো ঘুমিয়েই আছে। সিমি আস্তে আস্তে পা টিপে টিপে নিশানের কাছে গেল। সে মূলত নিশানের হাত দেখতে এসেছে। সবাই সজাগ থাকলে আসতে পারতো, বাট আসলেও এই নাশপাতি ভাইকে কি বলতো, যদি ধমক দিয়ে তাড়িয়ে দিত তখন। তাই এখন আসছে নিশান ঘুমালে। সিমি নিশানের কাছে এসে ফ্ল্যাশ অফ করে ফোন অন করলো, যেটুকু আলো দেখা যায়। সে নিশানের ডান হাতের বাহু দেখতে লাগলো ব্যান্ডেজ করা। সিমি অনেকটা নিচু হয়ে নিশানের হাত দেখছে।
ভালোভাবে দেখে নিশানের জন্য সিমির অনেক কষ্ট হলো। আহারে বেচারা, তো তাকে বাঁচাতে গিয়ে আঘাতপ্রাপ্ত। সিমি যখন নিজের মধ্যে দুঃখ প্রকাশ করছিল, ঠিক সেই সময় নিশান সিমির বাহু টেনে বেড়ে ফেলল আর নিজেই সিমিকে 2 হাত দিয়ে আটকিয়ে নিল, যেন সিমি বেরিয়ে যেতে না পারে। সিমির হাত থেকে অনেক আগেই তার ফোন পড়ে গেছে। এইভাবে তাকে বেড়ে ফেলে আটকে রাখায় সিমির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। বুকের ভেতরে জোরে জোরে পিট করতে লাগলো। ভয় লজ্জা সব একসাথে কাজ করছে। নিশান সিমির আর একটু কাছে আসলো। নিশানের গরম নিঃশ্বাস সিমির মুখে উপড়ে পড়ছে। সিমির সারা দেহ কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিল। নিশান স্লো ভয়েসে বলল, মাঝরাতে আমার রুমে চুপে চুপে আসার কারণ? সিমি ভয়েই কথা বলতে পারছে না, এমনকি নিঃশ্বাসটাও নিচ্ছে না। নিশান স্বাভাবিকভাবে বলল, নিঃশ্বাস নেই। সিমি এখনো একইভাবে আছে। নিশান এইবার একটু ধমক দিয়ে বলল, কথা কানে যায় না, নিঃশ্বাস নেই। সিমি এবার জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তার কান্না লাগছে। নিশান আবারও বলল, কি হলো? আমি কিছু জিজ্ঞেস করেছি। আমার রুমে এত রাতে কি করিস তুই? সিমি অতিরিক্ত ভয়ে সত্যি সত্যি কান্না করে দিল। কান্নামাখা কণ্ঠে বলল, বিশ্বাস করুন নিশান ভাই, আমি ইচ্ছে করে আসিনি তো, আমার পা এসেছে আপনার হাত দেখার জন্য। সিমির কথার উত্তর না দিয়ে উল্টো নিশান প্রশ্ন করলো, আমি তোর কোন জন্মের ভয় লাগিয়ে? সিমি না বুঝে বলল, এই জন্মের। নিশানের রাগ হচ্ছে এইবার। সে সিমির উপর থেকে উঠে গেল। সিমি উঠে বসলো, কান্না করছে এখনো। নিশান জোরে চিৎকার দিয়ে বলল, বেরিয়ে যা আমার রুম থেকে। সিমি ওইভাবেই বসে আছে এখনো। নিশানের রাগ যেন আকাশ ছুতে যাচ্ছে। সিমির হাত ধরে নিচে নামিয়ে দরজার কাছে দাঁড়িয়ে এক হাত দিয়ে দরজা খুলে সিমিকে বাইরে বের করে দিয়ে বলল, দ্বিতীয়বার যেন আমার রুমের ভিতরে কেন, আশেপাশে যেন তোকে না দেখি। বলেই নিশান সিমির মুখের উপরে জোরে দরজা লাগিয়ে দিল। সিমি কেঁপে উঠল। সে ওইখানে আর দাঁড়িয়ে থাকলো না, কান্না করতে করতে দৌড়ে নিজের রুমে আসলো। সে ভেতরে ঢুকে বেডে শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। সে কি এমন বলল যে তাকে এইভাবে বার করে দিয়ে মুখের উপরে দরজা লাগালো? এই জন্যই মানুষের উপরে দয়া করতে হয় না। ছি সিমি, তুই রাস্তার কুকুরকে দয়া দেখাবি, তবে আর কোনোদিনও যেন ওই বিদেশি কুত্তা ওরফে নাশপাতি ভাইকে দয়া দেখাবি না। কথাগুলো সিমি কান্না করতে করতেই নিজের মনেই বলল। এইভাবে কিছু সময়ের মধ্যেই সিমি কান্না করতে করতেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ওইদিকে নিশান বালকনিতে গিয়ে চলে গেল। সিগারেট ধরালো, সিগারেটে টান দিতে লাগলো। রাগ হচ্ছে খুব। ইস্যু তাকে ভাই বলল, তাকে ভাই বলার রাইট আমি দেইনি। ডিসকাস্টিং। নিশান যখন রাগে সিগারেট টান দিচ্ছিল তখনই তার ফোনে কল আসলো। নিশান কল রিসিভ করলো। ওই পাশ থেকে কি শোনা গেল জানা নেই, তবে নিশান বাঁকা হাসি দিয়ে বলল, গুড, আমি আসছি, অপেক্ষা কর। বলেই কল কেটে দিল। রুমের ভিতরে ঢুকে নিশান তার বাইকের চাবিটা নিল আর যেইভাবে ছিল ঠিক সেইভাবেই বেরিয়ে গেল বাড়ির থেকে। বাইকে উঠে অজানা গন্তব্য পাড়ি জমালো। অবস্থানটা শহরের বাইরে নির্জন এক পরিবেশে, পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে। সময়টা রাত 1:02। গভীর রাত যাকে বলে। চারিদিকে তিমিরে ঢাকা আধার। ঝিঝি পোকার শব্দ, ডাক শোনা যায়। শস্য বাতাসের শব্দ কানে আসছে। নিশানের বাইক থামলো বিল্ডিংয়ের কাছে। নেমে পড়লো বাইক থেকে, ভেতরে প্রবেশ করলো। লিফট দিয়ে সোজা ছাদে চলে গেল। 5 মিনিটের মতো সময় লাগলো। বিল্ডিংটা 10 তলা। নিশান লিফট থেকে বের হতেই জিহান এগিয়ে আসলো। নিশান জিহানের দিকে তাকিয়ে বলল, কোথায়? জিহান উত্তর দিল, ধরে রাখতে বলেছিস, ধরে রাখছি, চল আমার সাথে। বলে জিহান হাঁটতে লাগলো। নিশান জিহানের পিছু পিছু গেল। একটু হেঁটেই তারা থামলো। হলওয়েতে আলো আছে এখনো, আর সেই আলোর নিচে একটা চেয়ারে বাঁধা অবস্থায় আছে একটা লোক। মুখের ভেতরে কাপড়, চোখ বাঁধা। কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। নিশান এগিয়ে গেল, মুখের কাপড় খুলে দিল। লোকটা চিৎকার দিয়ে বলল, কোন সুরে বাচ্চা আমাকে এভাবে আটকে রেখেছে রে? কার সাহস ভবিষ্যৎ এমপিকে এভাবে আটকানোর? সাহস থাকলে আমাকে খুলে দে। নিশান কোনো কথা না বলে চোখের কাপড়ও খুলে দিল। লোকটা চোখ বন্ধ করে রাখলো। এখন খুললেও ঝাপসা লাগবে, তাই ধীরে ধীরে খুলল। সামনে নিশান আর জিহানকে দেখে লোকটা চিৎকার দিয়ে বলল, তোরা এত সাহস আমাকে বেঁধে রেখেছিস কেন? আর কেন ধরেছিস? কাপুরুষদের মতো কাঁদছি? লোকটার কথা শুনে নিশান বাঁকা হেসে বলল, কাপুরুষ তো তুই, টাকলে ইদ্রিস মির্জা, তুই তো মেন কাপুরুষ। এর জন্য তুই পেছন থেকে ছুরি বসাস। সামনাসামনি লড়তে ভয় লাগে বুঝি? ইদ্রিস মির্জা
ভ্রু কুচকিয়ে বলল, কারোর পিছন থেকে আমি ছুরি বসায় নেই মিস্টার চৌধুরী, আপনি নিজে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছেন। নিশান ঘাড় একবার ডান পাশে তো আরেকবার বাঁ পাশে দিয়ে ঘাড় ফুটিয়ে নিল। আওয়াজ আসলো। হুট করেই নিশানের মুখের রং পাল্টে গেল। চোখ দুটো লাল রক্তের মতো হয়ে গেল, যেন চোখ বন্ধ করলেই পানির বদলে রক্ত বেরিয়ে আসবে। নিশান এসে ইদ্রিসের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, হারামের বাচ্চা, পুরুষ মারাও শালা কাপুরুষ। পেছন দিক দিয়ে ছুরি দিয়েছিস ভালো, কিন্তু তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস কেন? বল, কেন হাত বাড়িয়েছিস? আমার ইস্যুকে আঘাত করতে চেয়েছিস কেন? অ্যান্সার মি। নিশান অনেক জোরে ইদ্রিসের গলা চেপে ধরেছে, যার দরুন কাশি উঠে গেছে। জিহান গিয়ে নিশানকে টেনে তুলল। ইদ্রিস কাশতে কাশতে নিজেকে একটু ঠিক করে বলল, কে বলেছে ওকে মারবো আমি? মালটা হেব্বি, সেই সুন্দর, একটু ভোগ করতাম, তাই কিডন্যাপ করতে পাঠিয়েছি। আচ্ছা, এরকম মাল তুই পেলি কই নিশান? ইদ্রিসের কথা শেষ হতেই নিশান জিহানকে ধাক্কা মেরে ফেলে ইদ্রিসের কাছে গিয়ে পরপর ইদ্রিসের দুই গালে চড় মারল। কলার টেনে ধরে বলল, তোর সাহস দেখে আমি অবাক ইদ্রিস। তুই বারবার সাপের গুহায় মুখ দিচ্ছিস, আর ভাবলি কিভাবে সাপের গুহায় মুখ দিলে সাপ তোকে ছেড়ে দেবে? বলে নিশান ইদ্রিসের গাল জোরে চেপে ধরে হিংস্রতার সাথে বলল, আমার ইস্যুকে তোর এই ফাক ফেস দিয়ে মাল বললি? তোকে আমার ইস্যুকে মাল বলে সাহস কে দিয়েছে? বল, কে দিয়েছে? আর আর কে যেন বললি আমার ইস্যুকে ভোগ করবি? আমার ইস্যুকে ভোগ করার স্বপ্নের ব্যাপার। ইস্যুর বদলে কুকুরকে ভোগ করতে পারবি আজীবন। কুত্তার বাচ্চা, হাই টকিং ফাকিং শিট, ড্যাম ইট। বলে নিশান ইদ্রিসকে ছেড়ে দিল। ইদ্রিসের মনে হয় দাঁত ভেঙে গেল, মুখ নাড়তে পারছে না। এর মধ্যেই নিশান আবারও বলল, ভবিষ্যৎ এমপি বলে ছাড় দিলাম, বাট ছেড়ে না, ভুলে যাস না তোর কীর্তিকলাপ কি। আর দ্বিতীয়বার আমার ঈশ্বর থেকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলবো। ইদ্রিস চুপ করে আছে, কিছু বলছে না। নিশান এইবার জিহানকে বলল, জেহান, পাত্রটা নিয়ে আয় ফাস্ট, আমি বাসায় যাব। এখানে থাকলে আমার রাগ আমার বদলে বাড়বে। জিহান মাথা নাড়িয়ে পাত্র আনতে গেল। 2 মিনিটের মধ্যে একটা ছোট্ট পাত্র নিয়ে হাজির হলো। নিশান পাত্রটা নিয়ে ইদ্রিসের কাছে গেল। হাতে প্রথমে গ্লাভস পরে নিল। ইদ্রিসের একটা হাত আর একটা পা খুলে দিল। নিশান বাঁকা হাসি দিয়ে ইদ্রিসের বাম হাতটা ওই পাত্রের ভেতরে চেপে ধরল। পাত্রের ভেতর ছিল নাইট্রিক অ্যাসিড, যা অতি মাত্রায় ক্ষতিকর। ইদ্রিস জ্বালা যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর নিশান পৈশাচিক হাসি হাসছে। 2 মিনিট পরেই ইদ্রিসের হাত ছেড়ে দিল। ইদ্রিসের হাত পুড়ে একেবারে চামড়া পুড়ে গেছে, মাংস বেরিয়ে এসেছে। ইদ্রিস হাত দেখতেই এমনি নিশান ইদ্রিসের ডান পা দিকে নাইট্রোজেন অ্যাসিডের মধ্যে ঢুকিয়ে দিল। ইদ্রিস গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। কিছু সময় রেখে নিশান ছেড়ে দিল তাকে। ইদ্রিস চিৎকার করছে এখনো। নিশান বলল, আমার সাথে লাগতে আসা উচিত হয়নি, সো স্যাড। কি অবস্থা করে দিলাম আমি? এর থেকে ভালো অবস্থা করতাম, বাট ভবিষ্যৎ এমপি বলে কথা, তাই 70% ডিসকাউন্ট পেয়ে গেলি। আল্লাহ হাফেজ। বলে নিশান জিহানকে বলল, বাড়িতে দিয়ে আয় এই গাধাকে, তারপর ফিরিস। আমি বাড়ি থেকে গেলাম। জিহান মাথা নাড়ল। নিশান বেরিয়ে গেল বিল্ডিং থেকে। নিচে নামতেই বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জিহান ইদ্রিসের কাছে গেল। ইদ্রিস এখনও চিৎকার করছে। জিহান বাঁকা হেসে বলল, শালা টাক, তোকে কতবার নিষেধ করেছি শুনিস না, বাট এইবার বাঘকে আঘাত করেছিস। বাঘ তোকে ছেড়ে দিবে না। আজকের কথা মনে থাকলে শালা টাকলা, তোর কিচ্ছু হবে না আর। সকাল 6:20। চারিদিকে সূর্য মামা নিজের তেজ ছড়িয়ে দিয়েছে শহর জুড়ে। চৌধুরী ম্যানশনে অনেকেই উঠেছে, আবার অনেকে এখনও ঘুমিয়ে আছে। সেলিনা চৌধুরী বেডের উপরে গোছগাছ করছিল। এমন সময় তাজউদ্দিন চৌধুরী ওয়াশরুম থেকে গোসল করে একেবারে পরিপাটি হয়ে বেরিয়ে আসলেন। রুমের একপাশে থাকা সোফায় বসে সেলিনার উদ্দেশ্যে বলল, সেলিনা, তোমার ছেলে দিন দিন আরও বেপরোয়া হয়ে যাচ্ছে। সেলিনা হাতের কাজ থামিয়ে তাজউদ্দিনের দিকে তাকিয়ে বলল, ভালো কিছু করলে ছেলে তখন আপনার হয়, আর খারাপ কোনো কিছু করলে ছেলে আমার। তো কি করেছে আমার ছেলে একটু শুনি। তাজউদ্দিন ভ্রু কুঁচকিয়ে নিজের বইয়ের দিকে কয়েক পল তাকালেন। এরপর গম্ভীর কণ্ঠে বললেন, কি করেনি সে? ফজরের নামাজের আগে একটু ড্রয়িং রুমে গিয়েছিলাম, আর তখন দেখি তোমার ছেলে বাসায় ফিরল। জিজ্ঞাসা করলাম, কই ছিলিস সারা রাত? জবাবে দিয়েছে ছেলে বড় হয়েছে, এখন কৈফিয়ত না বাদ দেন।
তাজউদ্দিনের কথা শুনে সেলিনা বলল, ঠিকই তো বলেছে, এখন সে বড় হয়েছে, নিজের মতো চলুক না। হাজার রাত শেষে দিনের বেলা বাড়ি আসুক, তাতে কি সমস্যা আপনার? কোনো মেয়েকে তো আর ভাগিয়ে আনছে না। সেলিনার কথা শুনে তাজউদ্দিন অবাক কণ্ঠে বলল, আশ্চর্যজনক বিষয়, এটা তোমার ছেলে তো? ছেলে রাত করে বাড়ি ফিরছে, সমস্যা নেই কোনো, আবার বলে মেয়ে নিয়ে আসবে। তোমার ছেলেকে কি কেউ মেয়ে দিবে? কোন মেয়ের পছন্দের তালিকায় আমার মনে হয় না তোমার ছেলের নামের একটা অক্ষরও আছে কিনা। সেলিনা উত্তর দিল, মেয়ে দেবে না মানে? আমার সোনার টুকরো ছেলের জন্য মেয়েরা লাইন দিয়ে আছে, আর মেয়ে তো আমার অনেক আগে পছন্দ করা আছে, শুধু বিয়েটা হয়ে গেলেই ভালো। তাজউদ্দিন প্রশ্ন করলেন, মেয়ে পছন্দ করা আছে মানে? কাকে পছন্দ করেছো তুমি? সেলিনা মুখ ভাঙিয়ে বলল, ঢং করছেন নাকি? 2 দিন আগেই তো রাতে আপনাকে আমার ফুফাতো বোনের মেয়ের কথা বললাম, আমার ভাগ্নি, ভুলে গেছেন? তাজউদ্দিন উঠে দাঁড়ালেন, হাতে ঘড়ি পরে চুলগুলো ঠিক করে বলল, সে করে পালেই ঢালছো ছেলে না। আমার মনে হয় না তোমার ওই উগ্র ছেলে কাউকে বিয়ে করবে। আমি অফিসে যাব, দ্রুত আসো বাইরে। বলে তাজউদ্দিন চলে গেল। সেলিনা বিড়বিড় করে বলল, করবে না মানে? আমার ভাগ্নি কি কম সুন্দরী নাকি? অবশ্যই করবে, শুধু আর কয় মাসের অপেক্ষা, সে দেশে আসুক, তারপর ছেলেকে বিয়ের কথা বলবো। সেলিনা ও আর দাঁড়ালো না, বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে বসে আছে জামাল উদ্দিন, সালাউদ্দিন আর মেহেরিমা, 3 ভাই বোন মিলে গল্প করছে। তখনই তাজউদ্দিন আসে তাদের সাথে গল্পে যুক্ত হয়। তাজউদ্দিন মেহেরিমাকে বলে, কিরে মেহেরিমা, তোর ছোট ছেলে আর রুবেল কবে আসবে দেশে? মেহেরিমা হেসে উত্তর দিল, এই তো ভাইজান, কাজ তারা দ্রুত শেষ করে ফেলেছে, আজই চলে আসবে সন্ধ্যার দিকে। তাজউদ্দিন বলল, খুব ভালো, তবে তোরা কিন্তু এইখানে থাকবি, এইখান থেকে তোদের যেতে দিব না বলে দিলাম। বড় ভাইয়ের সাথে বাকি 2 ভাইও সাই দিল। মেহেরিমা বলল, হ্যাঁ থাকবো তো থাকবো, আর রুবেল সন্ধ্যায় আসবে, রাতে একটা সারপ্রাইজ আছে তোমাদের সবার জন্য, আশা করি সবাই উপস্থিত থাকবে এখানে। সালাউদ্দিন প্রশ্ন করল, কি সারপ্রাইজ আপা? মেহেরিমা উত্তর দিল, রাত হলেই জানতে পারবে। জামাল উদ্দিন বলল, অপেক্ষায় থাকলাম। সেলিনা ডাক দিল 3 ভাইকে নাস্তার জন্য। তারা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই যায়, বাইরের কোনো খাবার খায় না। তারা 3 ভাই উঠে গেল। সেলিনা নাস্তা দিল সবাইকে। কিয়া চৌধুরী মেয়েদের বই পড়াচ্ছেন বসে থেকে। যারা রাত্রি এখনো গভীর ঘুমে। এদিকে সামিয়া উঠে বই পড়ছে, কিন্তু সিমি ঘুমিয়েই আছে। এমন সময় রোজিনা সিমির রুমে আসলো। সামিয়াকে বই পড়তে দেখে বলল, আমার আদর্শ সন্তান সকালে উঠে বই পড়ছে, আরেকটা আদর্শ ও নেই, পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো। সামিয়া রোজিনার দিকে তাকিয়ে বলল, বসো মামুনি, আমার ঘুম ভেঙে গিয়েছিল দ্রুত, তাই বই পড়ছিলাম। রোজিনা গিয়ে সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পড়ো, বই পড়ো, আর আমিও ওই মহারানীকে উঠিয়ে দেই। বলে রোজিনা সিমির কাছে চলে গেল। সিমির গায়ে হাত দিয়ে 2-3 বার ডাকলো, না কোনো সাড়া শব্দ নেই। রোজিনা এবার ওয়াশরুমে ঢুকে 1 মগ ঠান্ডা পানি আনলো, এনে সোজা সিমির মুখে ঢেলে মারল। সিমি চিৎকার দিয়ে উঠল, ডুবে গেলাম, বাঁচাও কেউ। সিমির চিৎকার বাড়ির প্রত্যেকটা সদস্যই শুনতে পেল। দৌড়ে সবাই সিমির রুমে হাজির হলো। সিমির চুল সহ জামা সব কিছু ভিজে গেছে। সালাউদ্দিন রোজিনার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রোজিনা? মেয়ের কাপড় সহ চুল ভিজা কেন? রোজিনা উত্তর দিল, ভিজিয়ে দিয়েছি, এত ঘুম কাতুরে মেয়ে বাবা আমি জীবনেও দেখিনি। রোজিনার কথা শুনে তাজ বলল, জীবনে দেখনি বলেই তো আপনি তোমার ইচ্ছা পূরণ করে দিল আম্মু। আপুনিকে এত পুরস্কার দেওয়া উচিত। ছোট তাজের কথা শুনে সবাই হেসে উঠল। রোজিনা ধমক দিয়ে বলল, তুই এখানে কি করিস, যা গিয়ে পড়তে বস। তাজ বলল, পড়তেই তো বসেছিলাম, আপনি চিৎকার শুনে দৌড় দিয়েছি। রোজিনা বলল, হয়েছে তোর, দৌড়ে যা, পড়তে বস। তারপর রোজিনা ওদের 3 ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি সামলিয়ে নিচ্ছি, আপনারা নিজেদের কাজে চলে যান। 3 ভাই কোনো কথা না বলে বেরিয়ে গেল রুম থেকে। মেহেরিমা ভেতরে ঢুকলো। সেলিনাও আছে সাথে।
যারা রাত্রি এসেছিল ওদের এখনও ঘুম কাটেনি, তাই আবারও ঘুমাতে গেছে। কিয়া চৌধুরী মেয়েদের রেখে উপরে আসছিল, সিরিয়াল কিছু না দেখে সিরিয়াস কিছু না দেখে আবারও নিচে চলে গেল সে। কিন্তু নিশান আর জিহান আসেনি। কেন আসেনি এখন তারাই জানে। এদিকে সিমি ঠোঁট ফুলিয়ে নাকা কান্না করছে। মেরিমা এসে সিমির চুলের পানি মুছতে মুছতে বলল, রোজিনা, তুই আমার সিমিকে এইভাবে একদম বিরক্ত করবি না। আমার সোনাটার ঘুম হয়নি এখনো ভালো করে। সিমি ফুপিকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টিয়ে বলল, আর বলো না ফুপি, আম্মু সব সময় আমার উপরে এমন অবিচার করে। তুমি খুব ভালো। রোজিনা চোখ ছোট ছোট করে বলল, মা একটু শাসন করলে মা খারাপ, তাই তো? আচ্ছা তুই থাক, তোকে আর কিচ্ছু বলবো না। মেহেরিমা বলল, হ্যাঁ তুই যা, আমি আসছি। রোজিনা আর দাঁড়ালো না, চলে গেল। সেলিনা সামিয়াকে বলল, সামিয়া, ওই দুই বাদর কই? সামিয়া উত্তর দিল, সে দুই বাদুরও তো এখনো ঘুমিয়ে আছে বড়ম্মু। সেলিনা রাগান্বিত কণ্ঠে বলল, পড়াচ্ছি ওদের ঘুম। বলে সেও চলে গেল। মেহেরিমা সিমিকে উঠিয়ে ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে বলল, যাও আম্মু, শাওয়ার নিয়ে আসো, আমি ড্রয়িং রুমে বসছি। সিমি মাথা নাড়িয়ে চলে গেল। মেহেরিমাও রুম থেকে বেরিয়ে গেল। সিমি ওয়াশরুম থেকেই সামিয়ার উদ্দেশ্যে বলল, শামু, আমাদের আবারও হোস্টেলে ফিরে যেতে হবে। সামিয়া বলল, হ্যাঁ, পুরো 2 দিন হয়ে 3 দিন পড়ছে। সিমি বলল, স্বাভাবিকভাবেই যাব। হোস্টেলে উঠে বড় আব্বুকে জানিয়ে দেব। এছাড়া কাউকে কিছু বলবো না, ঠিক আছে? সামিয়া বলল। সিমি প্রায় 20 মিনিট পরেই একেবারে রেডি হয়ে বেরিয়ে আসলো। সিমি আসতেই সামিয়া গেল ওয়াশরুমে শাওয়ার নিয়ে রেডি হতে। সিমি ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুল শুকিয়ে নিল। তারপর হিজাব পরলো, মুখে পন্ডস দিয়ে, ঠোঁটে লিপ বাম দিয়ে বেডে বসে নিজের ফোন স্ক্রল করতে লাগলো। এর মধ্যে সামিয়াও বেরিয়ে আসলো। সেও গুছিয়ে নিল নিজেকে। তারপর দুজনে একসাথে নিচে গেল। নিচে নেমে দেখলো যারা, রাত্রি আর মিহু পিহু বসে নাস্তা করছে। সামিয়া আর সিমিও বসলো তাদের সাথে। কেউ কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে উঠল। সিমিরা বাড়ির সবাইকে বিদায় দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। মিহু পিহু স্কুল কলেজে চলে গেল। বাড়ির মেয়েরা এইবার ডাইনিং টেবিলে বসে নাস্তা করে নিল। দুপুর 12টা তখন। ওপর থেকেই সিঁড়ি বেয়ে নেমে আসলো নিশান আর জিহান। তাদের দুইজনকেই আরও অনেক আগেই রাখা হয়েছে, কিন্তু তারা ওঠেনি। দুইজনে এসে ডাইনিং টেবিলে বসে টুকটাক কথা বলতে লাগলো। সকালের নাস্তা দুপুরের লাঞ্চ হিসেবেই করলো। রোজিনা আর কিয়া কিচেনের রুমে রান্না করছে। মেহেরিমা আর সেলিনা নিজের গেস্ট রুমে কাজ করছে। নিশান আর জিহান কথা বলছে। নিশান বলল, ইদ্রিসের কি অবস্থা? জিহান উত্তর দিল, নাইট্রিক অ্যাসিড পড়েছে, ভাব কেমন তাহলে? নিশান জিজ্ঞাসা করলো, আয়ানের অভি ওদের কি অবস্থা? জিহান বলল, আছে ভালো, একবারও তো দেখতেও যাসনি। নিশান বলল, কোথায় আছে এখন? জিহান উত্তর দিল, বাড়িতে। নিশান বলল, আচ্ছা, রাতে দেখতে যাব। জিহান আর কিছু বলল না। নিশান বলে উঠল, তোর বোন কই, দেখছে না তো? জিহান অবাক হয়ে বলল, নিশান, তোর মাথার তার ছিঁড়ে গেছে, ভার্সিটিতে গেছে জানিস না নাকি? নিশান আর কিছু বলল না। তখনই ডাইনিং টেবিলের উপরে রাখা রোজিনা চৌধুরীর ফোন বেজে উঠল। নিশান বলল, মেজম্মা, তোর ফোনে কল আসছে। কিচেন থেকে রোজিনা জবাব দিল, নিশান তুই ধর বাপ। নিশান বিরক্তিতে ফোন হাতে নিয়ে দেখে সিমি নামটা জলজল করছে। নিশান রিসিভ করে কানে ধরতেই সিমি বলে উঠল, আম্মু, আমি আর শামু কিন্তু বাড়ি যাচ্ছি না। পরপর 2 দিন, প্রায় 2.5 দিন থেকেছি বাড়িতে। এখন হোস্টেলে যাওয়ার সময় হয়েছে, তাই চলে এসেছি আমরা। বড় আব্বুকে কল দিয়ে বলে দিয়েছি। এখন তুমি টেনশন করবে, তাই তোমাকে জানিয়ে দিলাম। সিমির কথা শেষ হতেই নিশান কিছু বলল না। হাতে থাকা কাচের গ্লাসটা শুধু জোরে চেপে ধরল। জিহান তাকিয়ে আছে নিশানের দিকে। সে কিছু বুঝতে পারছে না। সিমি তার মায়ের কথা শুনতে না পেয়ে অবাক আবারও বলল, আম্মু, রাগ করে থেকো না প্লিজ। আমি আবারও যাবো তো ওই বাড়িতে, এমন করো না। সিমির বাকি কথা শেষ করার আগেই নিশান রোজিনার ফোনটা ফ্লোরে জোরে চেপে ধরল। অতিরিক্ত চাপ দেওয়ায় কাচের গ্লাসটাও ভেঙে গেল। কাঁচ ভেঙে নিশানের হাতে ঢুকে গেল। নিশান উঠে দাঁড়ালো। কাঁচ ভাঙার শব্দ আর মোবাইল ভাঙার শব্দ পেয়ে রোজিনা, কিয়া, মেহেরিমা আর সেলিনা বাইরে আসলো। এসে দেখলো নিশানের হাত থেকে রক্ত পড়ছে কলকল করে। ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে।
সেলিনারা এগিয়ে আসতেই নিশান উঠে দাঁড়ালো। প্যান্টের পেছনের পকেট থেকে একটা রুমাল বাহির করে সেইটা হাতে জড়িয়ে নিয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। নিশানকে এইভাবে যেতে দেখে জিহানও দৌড় দিল তার সাথে, না জানি আবার কি অঘটন ঘটায়। এইদিকে বাড়ির ভেতরে সবাই স্তব্ধ হয়ে বসে পড়ল। কি থেকে কি হলো কেউ কিছুই বুঝতে পারছে না। নিশান বাইরে বেরিয়ে এসে তার বাইক নিয়ে জিহানের জন্য অপেক্ষা না করেই ফুল গিয়ারে গাড়ি চালাতে লাগলো, উদ্দেশ্য ভার্সিটি। জিহানও নিজের বাইক নিয়ে নিশানের সাথে যেতে লাগলো। সিমিদের ক্লাস শেষ, তাই ওদের ছুটি হয়ে গেছে 1টার সময়। যারা আর রাত্রি সিমিদের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। তারা চৌধুরী ম্যানশনে যাবে। সিমি আর সামি একটা রিক্সা নিয়ে হোস্টেলের দিকে গেল। প্রায় 20 মিনিট পরেই তারা হোস্টেলের সামনে এসে দাঁড়ালো। রিক্সার ভাড়া মিটিয়ে দুইজন ওপরে তাদের রুমে গেল। রুমে গিয়ে বসতেই তারা বাইকের শব্দ শুনতে পেল। বেশি পাত্তা দিল না। এদিকে নিশানের বাইক থামলো মহিলা হোস্টেলের সামনে। সে দারোয়ানকে বলল, ইশিতা জাহান সিমি নামে যে মেয়েটা আছে ওইখানে, চেনেন আপনি? দারোয়ান একটু ভেবে বলল, হ্যাঁ। নিশান বলল, গুড। তো কোন জায়গায় তার থাকার জায়গা বা রুম? দারোয়ান একবার নিশানকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, তারপর সিমি কোন রুমে আছে বলে দিল। নিশান উত্তর পেয়ে ভিতরে ঢুকতে চাইলে বাধা দিল দারোয়ান। নিশান দারোয়ানকে পিছে ঠেলে এগিয়ে গেল। হোস্টেলের মেয়েগুলো সব ঝাঁক দিয়ে নিশানের পিছনে পেতে লাগলো। নিশান কাউকে পরোয়া না করেই সোজা সিমির রুমের দরজার সামনে এসে টোকা দিল। সিমি আর সামিয়া বাইরে চিৎকার শুনতে পাচ্ছে। কে এলো যে চিৎকার করছে আর কেই বা নক করছে, তাদের ভাবনার মধ্যে আবারও নক করলো নিশান। সিমি এইবার উঠে এসে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে কে আছে দেখার আগেই শক্তপোক্ত এক হাতের চড় পড়ল তার ডান গালে। সিমির মাথা যেন ঘুরে উঠল। ডান গালে হাত দিয়ে নিজেকে সামলাতে গিয়ে আবারও চড় খেল বাম গালে। সিমি হয়তো সত্যি এইবার জ্ঞান হারিয়ে যাবে। চর তো না, যেন বাঘের থাবা। সিমি দুই গালে হাত দিয়ে সামনে তাকানোর চেষ্টা করলো। চোখের পানি ভিড় করেছে, তাই ঝাপসা লাগছে। চোখ বন্ধ করে আবারও তাকাবে। নিশান আবারও চর বসালো সিমির গালে। সিমি এইবার কান্নাই করে দিল। কান্নামাখা কণ্ঠেই বলল, কে ভাই তুই বাকি কথা শেষ করার আগেই নিশান আবারও একটা চর মারলো সিমির গালে। সিমি এইবার বলেই উঠল, আমার ব্যথা লাগছে, আপনি মারছেন কেন? কে আপনি? সিমি এইবার দুগালে হাত দিয়ে চোখ পিটপিট করে সামনে তাকাতেই 500 ভোল্টের শক খেলো। কারণ সামনে আর কেউ নয়, সত্যি বাঘই দাঁড়িয়ে আছে। সিমি কিছু বলবে তখনই নিশান সিমিকে কোলে তুলে নেয়। সামিয়া কি করবে বুঝতে পারছে না। নিশান সিমিকে কোলে নিয়ে বেরিয়ে গেল। সিমি হাত পা ছড়াছড়ি করছে, কিন্তু নিশান শক্ত করে ধরে আছে সিমিকে। হোস্টেলের বাইরে নিয়ে এসে সিমিকে নিয়ে বাইকে উঠালো নিশান। সিমি একদম নিশানের বুকের মাঝে মিশে আছে। সিমি বলল, কি করছেন আপনি? কোথায় বসালেন? আমি এইখানে বসতে পারবো না। নিশান শান্ত কণ্ঠে বলল, তুই বসলেও কি না বসলেও কি, আমার হার্টবিট শান্ত আছে, এটাই অনেক। সিমি কিছু বলবে তখনই নিশান বাইক টান দেয়। সিমি পড়ে যেতে নিলে নিশানকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, ও নিশান ভাই, আমার ভয় লাগছে। নিশান বলল, ট্রাস্ট মি ইস্যু, আর একবার ভাই বলে ডাক, তোকে সত্যিই ফেলে দেব। সিমি কাঁদো কাঁদো স্বরে বলল, পড়েই তো যাচ্ছি। নিশান বলল, আরো শক্ত করে জড়িয়ে ধর, পড়বি না। সিমি তাই করলো। নিশানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরলো। নিশানের গলায় মুখ গুজে দিয়ে রইল। সিমির কপালে নিশানের গলায় উঁচু কেমন জানি ঠেকলো। একটু মাথা উঁচিয়ে ভালোভাবে তাকাতেই বুঝলো এটা অ্যাডামস অ্যাপেল। সিমি আর একটু তাকাতে আবারও পড়ে যেতে শক্ত করে জড়িয়ে ধরলো নিশানকে। নিশান বাঁকা হাসি দিয়ে নিজের মতো বাইক চালাতে লাগলো। এদিকে জিহান হোস্টেলে এসে দেখে সামিয়া বাইরে দাঁড়িয়ে আছে। জিহান সামিয়াকে বলল, অপেক্ষা করে লাভ নেই, ও ফিরবে না আর। আমার সাথে বাড়ি চল। বলে জিহান সামিয়াকে নিজের বাইকে উঠতে বলল। সামিয়ার আনইজি ফিল হতে লাগলো, তাও উঠে বসলো। জিহান বলল, ধরে বসো। সামিয়া উত্তর দিল, সমস্যা নেই। জিহান কিছু না বলে বাইক চালাতে গিয়ে হালকা ব্রেক লাগতেই সামিয়া একদম জিহানের কাছাকাছি চলে এলো। জিহানের পেটে হাত দিয়ে রাখলো। জিহান বলল, প্রথমে বলেছি ধরে বসতে। সামিয়া বলল, সরি। বলেই একটু সরে এসে জিহানের কাঁধে হাত দিল। জিহানও চৌধুরী ম্যানশনের দিকে রওনা দিল। সময়টা দুপুর 2:10। অবস্থানটা চৌধুরী ম্যানশন। বাড়ির প্রত্যেকটা সদস্য ড্রয়িং রুমে আছে। তাজউদ্দিন, সালাউদ্দিন, জামালউদ্দিন 3 ভাই এক সোফাতে বসে আছেন।
আরেক সোফাতে বসে আছে সেলিনা, রোজিনা, কিয়া আর মেহেরিমা। আরেক সোফায় যারা, রাত্রি, তাজ, মিহু, পিহু বসে আছে। আর সবার মাঝখানে দাঁড়িয়ে আছে সিমি মাথা নিচু করে। জিহান আর সামিয়াও আছে, তবে এক পাশে। কারোর মুখে কোনো কথা নেই। নিশান একটু আগে এসে সিমিকে ড্রয়িং রুমে রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল। সবাই তখন ড্রয়িং রুমেই বসেছিল। এদিকে বাড়ির কর্তারা নিশানের হাত কাটার বিষয় সহ ফোন ভাঙা এইসব শুনেছে, কিন্তু কি জন্য জানে না তারা। হুট করেই সিমিকে কোলে করে নিয়ে এসে ড্রয়িং রুমে রেখে যাওয়ার মানেও কেউ বুঝলো না। সিমি কারোর দিকে লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। রোজিনা বলে উঠল, সিমি, তুমি নাকি হোস্টেলে গিয়েছিলে? তাহলে এখানে কি করো? নিশানের সাথেই বা কোথা থেকে এলে? সিমি কি বলবে যে তাকে এই নাশপাতি ভাই চড় মেরে মেরে জীবনের উপরে রিস্ক নিয়ে এখানে আনছে, আর কি জন্য এনেছে সে তো নিজেও জানে না। সিমির ভাবনার মধ্যেই রোজিনা আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? তুমি হোস্টেল থেকে এভাবে বাড়িতে আসলে কেন? সিমির উত্তর দেওয়ার আগেই নিশান বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতেই জবাব দিল, ও আর এই বাড়ি ছেড়ে কোনো হোস্টেলে থাকবে না, তাই নিয়ে এসছি আমি। বলতে বলতেই নিশান ড্রয়িং রুমে আসলো। সবাই নিশানের দিকে তাকালো। তাজউদ্দিন গম্ভীর কণ্ঠে বলল, তোমার নিয়মে তো চলবে না। সেমি মামুনি 2 বছর আগে থেকেই থাকে হোস্টেলে, এখন সেটা তার কাছে কমফোর্টেবল তো? তাজউদ্দিনের কথা শেষ হওয়ার আগেই নিশান বলল, কমফোর্টেবল বাড়ি থেকেই করতে হবে, কোনো হোস্টেলে যাওয়া যাবে না। শুধু সে না, এই বাড়ির কোনো মেয়ে হোস্টেলে যাবে না। বাড়ি থাকতে হোস্টেলে কি সে কত বছর থেকেছে কি থাকেনি সেটা ফ্যাক্ট না। আজ থেকে শুরু করে আর কোনো দিন যেন কোনো মেয়ে হোস্টেলে না যায়। বলেই নিশান চলে যেতে নিলেই তাজউদ্দিন বলল, তোমার নিয়মে সবাই চলবে নাকি? তুমি কে হও ওর জীবনে? ওর জীবন, ওর ইচ্ছা। নিশানের পা থেমে গেল। পিছু ফিরে মাথা নত করে রাখা সিমির দিকে এক পলক তাকিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, কে হয় কি হয় না সেটা আপনার থেকে জানতে চাচ্ছে না। আর আমার নিয়মে ওকে চলতে হবে, এমনকি আমার অনুমতি বিনা ও নিঃশ্বাসও নিতে পারবে না। বলেই নিশান আর দাঁড়ালো না, হন হন করে শিবে উপরে নিচের রুমে চলে গেল। এইদিকে নিশানের বলে যাওয়া কথা যেন কারোর মাথায় ঢুকছে না। কি বলে গেল, কিন্তু জিহান সে বুঝতে পেরেছে। মনে মনেই নিশানকে কয়েকটা গালিও দিল। এর মাঝেই সিমি বলে উঠল, বড়াব্বু, আমার কোনো সমস্যা নেই, আমি বাড়িতেই থাকবো এবার থেকে। আর প্রতিদিন বাড়ি থেকে ভার্সিটিতে যাব। এখন ফ্রেশ হতে চাই, আমি কি যাব? তাজউদ্দিন উত্তর দিল, তোমার যেটা ভালো মনে হয় এখন যাও। সিমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিমির সাথে সাথে যারা, রাত্রি, সামিয়া তিনজনই উপরে উঠল। জিহান উপরে যেতে মেহরিমা ডাক দিল, জিহান। জিহান উত্তর দিল। জি। মেহরিমা জিজ্ঞেস করলো, তোমার আব্বু আর ভাই আসছে, তুমি কি জানো? জিহান বলল, জি আম্মু, সন্ধ্যায় আসছে, আমি পিক আপ করে নেব। মেহরিমা মাথা নাড়ল। জিহানও আর দাঁড়ালো না, উপরে চলে গেল। এদিকে সবাই যে যার রুমে চলে গেল। এখানে বসে করবেটা কি? উপরে সিমি রুমে এসে ওয়াশরুমে ঢুকে পড়েছে। যারা রাত্রি সামিয়াকে ধরলো। যারা বলল, সামু, তুই বল তো কি হয়েছে? সামিয়া বেডে বসলো। একটা বড় নিঃশ্বাস নিয়ে প্রথম থেকে শুরু করে সব কিছুই বলল। সবটা শুনে রাত্রি বলল, কি ভাইয়া বরাবর 4টা চড় মারছে? সামিয়া মাথা নাড়লো। যারা বলল, মানুষটাও আগেও মারছে, এখনো মারে, অভিশাপ দিলাম, বিয়ে হবে না ওর। সামিয়া চোখ ছোট ছোট করে বলল, তোর ভাই হয় এমন অভিশাপ দিস না, ভাবি পাবি না। যারা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, আরে সর, আগে বেস্ট ফ্রেন্ড, পরে ভাই। ওদের কথার মধ্যেই সিমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে কেউ কিছু বলার আগেই সিমি বলল, আমি একটু ঘুমোবো, তাই তোরা যা, পরে আড্ডা দিব। ওরা তিনজন সিমির মনের অবস্থা বুঝলো, তাই আর দাঁড়ালো না, চলে গেল রুম থেকে। সিমি দরজা লক করে বেডে গিয়ে শুয়ে পড়ল। দুই গাল বড্ড ব্যথা করছে, শরীরটাও খারাপ লাগছে। ঘুমের প্রয়োজন। বেডে গায়ে লাগাতেই সঙ্গে সঙ্গে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিশান রুমে এসেই একটা সিগারেট ধরিয়ে বেডে বসে টান দিতে লাগলো। জিহান আসলো, এসে নিশানের পাশে বসলো। জিহান বলল, নিচে ওসব কি বললি তুই? নিশান পাল্টা প্রশ্ন করলো, কি বলেছে? জিহান বলল, সিমি নিঃশ্বাস নিতে গেলেও নাকি তোর পারমিশন লাগবে? এইসবের মানে ওদের কি বোঝাতে চাচ্ছিস? নিশানের স্বাভাবিক উত্তর, আমার পার্সোনাল প্রপার্টি, সেটা বোঝাতে চেয়েছে। জিহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
তোর পার্সোনাল প্রপার্টি তো, ওইভাবে না বলে ডাইরেক্ট ভালোভাবে বুঝিয়ে দে। নিশান বাঁকা হাসি দিয়ে বলল, বোঝানোর সময় আসলে ওর এমনিই বুঝে যাবে। আমার মুখের স্টক খুলতে হবে না ফাও। জিহান বলল, একেবারে বিয়ে করে তাদের সামনে এনে বলবে, আপনাদের আদরের মেয়েকে আমি নিশান বিয়ে করেছি, তখন আবারও তোকে দেশ ছাড়তে হবে। নিশান জিহানের কথা শুনে শব্দ করে হেসে বলল, সিরিয়াসলি জিহান, আমাকে দেখে তোর কি মনে হয়? বল, কি মনে হয়? ওই অল্প একটুখানি বয়সে মেয়ে, যার বয়স তখন মাত্র 9 বছর, ওকে না আমি কি করব? তাইতে যা হয়েছে, যা বলেছে শুয়ে নিয়েছি, কিচ্ছু বলিনি। দেশও ছাড়তাম, বাট থাক, শুনতে হবে না আর। এখন যদি কেউ ঈশ্বরকে আমার থেকে আলাদা করতে চায়, তাহলে আগে আমার সাথে হিসাব বুঝতে হবে। হিসাব ভুল হলে জানে মেরে ফেলবো, হোক সে আমার বাপ কি তার বাপ। নিশানের কথা শুনে জিহান আর কিছু বলল না, কারণ এই কথা সে আজ 10টা বছর ধরেই শুনে আসছে। নিশান আবারও বলল, সন্ধ্যা অভিদের বাসায় যাব। জিহান বলল, সন্ধ্যায় আব্বু আসছে, আমাকে পিক আপ করতে হবে। নিশান বলল, সমস্যা নেই, ফুপাকে রেখে তারপর যাব। জিহান সম্মতি দিয়ে বলল, ওকে তুই থাক, শাওয়ার নেবো আমি। বলেই জিহান চলে গেল। নিশান সিগারেটে শেষ টান দিয়ে বলল, সত্যি এসো, আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি বলে এখনো নিচ্ছিস, নয়তো মারা যেতিস। সন্ধ্যা 7:02। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে জিহান আর নিশান। তারা অপেক্ষা করছে রুবেল শেখ আর তিহান শেখের জন্য। 5 মিনিট অতিবাহিত হতেই রুবেল শেখ আর তিহানকে দেখা গেল। তিহান এসে দুই ভাইকে জড়িয়ে ধরল, রুবেলও জড়িয়ে ধরল দুই ভাইকে। টুকটাক কথা বলল। জিহান গাড়িতে তুলে দিয়ে নিশানের সাথে অভিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। 40 মিনিট পরেই তারা পৌঁছালো অভিদের বাড়িতে। দুইজন ভিতরে ঢুকলো। অভির মা তাদের জন্য খাতির যত্ন করলো। অবশ্য তারা জানে না যে নিশান তার ছেলের এমন অবস্থা করেছে। জানলে হয়তো খাতির যত্ন এইরকম না হয় অন্যরকম হতো। নিশান আর জিহান আয়নের রুমে ঢুকেই দেখলো দুইজনেই বেডের দুই পাশে শুয়ে ফোন দেখছে। হাত এখনো ব্যান্ডেজ করা। নিশানের আসতে দেখে অভি আর আয়ান উঠে বসলো। নিশান বলল, কেমন আছিস? আয়ান উত্তর দিল, কি অবস্থা করেছিস দেখতেই তো পারছিস, আবার জিজ্ঞাসা করিস কেন? নিশান বলল, তোদের দোষ যেমন শাস্তি তেমন। অভি বলল, উফ, আগের কথা বাদ দে, কেমন আছিস তোরা? জিহান উত্তর দিল, ভালো, তুই? অভি বলল, তোদের দেখে আরো ভালো লাগছে। আয়ান হুট করে নিশানকে বলল, বিয়ে কবে করছিস তুই? নিশান ভ্রুকুচকে বলল, মানে? আয়ান উত্তর দিল, আর তোর পার্সোনাল প্রপার্টি করিস? এইভাবে করলে কি হবে? যে দেখার সে তো দেখবেই, তুই আর কত দেখে দেখে রাখবি? তার থেকে ভালো বিয়ে করে ফেল, তোর চোখের সামনে রেখে দিবি সবসময়ের জন্য। নিশান আয়ানের দিকে তাকালো। আয়ান কাঁদো কাঁদো ভয়েসে বলল, ভুল হলে মাফ কর ভাই, তাই বলে আর মারিস না, এখনো বিয়ে করিনি আমি। নিশান বলল, আরে শালা, মারবো কেন? তোর বুদ্ধিটা দারুণ। আচ্ছা, এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কিভাবে? তোর বালিশ কিসের তৈরি? আয়ান ভাবলেই সেনভাবে বলল, তুলা আছে না, শিমুল তুলা দিয়ে তৈরি, খুবই নরম। নিশান বলল, তোর উচিত নরম বালিশে না, ইটে মাথা দিয়ে শোয়া। নরম মনে করে দরম করে শুয়ে পড়বি, তখন মাথা ফাটবে আর কিছু সুবুদ্ধি ভিতরে ঢুকবে। নিশানের কথা শুনে অভি আর জিহান হাসতে লাগলো, কিন্তু আয়ান এখনো কিছু বুঝলো না, তাই ওদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। এইভাবে টুকটাক কথা বলার মধ্যেই জিহানের ফোনে কল আসলো। জিহান ফোন হাতে নিয়ে দেখলো তার আম্মু কল দিয়েছে। জিহান কল রিসিভ করতেই মেহেরিমা বলল, কোথায় তারা দুজন? জিহান উত্তর দিল, আয়ানদের বাড়িতে। মেহেরিমা নির্দেশ দিল, তাড়াতাড়ি বাড়িতে আয়, সময় কিন্তু 30 মিনিটের বেশি দেব না, দ্রুত আয়। বলে মেহেরিমা কল কেটে দিল। জিহান নিশানকে বলল, নিশান, আম্মু বাড়িতে যেতে বললো। নিশান প্রশ্ন করলো, এনিথিং রং? জিহান বলল। নিশান বলল, আচ্ছা চল দেখি। বলে দুই ভাই আয়নের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিশানদের বাড়ি ফিরতে প্রায় 35 মিনিট লেগে গেল। সময়টা এখন রাত 9:50। নিশান আর জিহান ভেতরে ঢুকলো। তাদের চোখ গেল ড্রয়িং রুমে, যেখানে সবাই বসে। নিশান আর জিহান সেই দিকে পাত্তা না দিয়ে উপরে যেতে নিলেই মেহেরিমা বলল, কোথায় যাচ্ছ তোমরা দুজন? এখানে আসো, একটা ইম্পর্টেন্ট কথা আছে।
নিশান আর জিহান থামলো, কোনো কথা না বলে ড্রয়িং রুমের কাছে এসে দাঁড়ালো। মেহেরিমা সবাইকে এখানে আধা ঘন্টা ধরে বসিয়ে রেখেছে। ইম্পর্টেন্ট কথা আছে, কেউ জিজ্ঞেস করলে বলছে নিশান আর জিহান আসুক আগে। নিশান আর জিহানকে দেখে তাজউদ্দিন এইবার মেহেরিমাকে বলল, মেহেরিমা, এবার বল তোর কি সারপ্রাইজ আর ইম্পর্টেন্ট কথা। মেহেরিমা একবার সবার দিকে তাকালো, সবাই তার দিকে তাকিয়ে আছে। মেহেরিমা উঠে তার মেজো ভাই সালাউদ্দিনের কাছে গেল। সবার চোখ তাদের দুই ভাই বোনের দিকে। হুট করে মেহেরিমা তার মেজো ভাইয়ের হাত ধরে বলল, তুই আমার থেকে 3 বছরের ছোট। আমি তোর বড় বোন, মানে মায়ের সমতুল্য। আমিও মানুষ করেছি তোকে। আমি চলে যাওয়ার পরে ভাইজান করেছে। এখন আমি তোর বড় আপা আর ছেলের মা হিসেবে তোর কাছে আমার বড় ছেলে জিহানের জন্য সিমির হাত চাচ্ছি। তুই কি সিমির হাত দিবি আমার ছেলের সাথে? মেহেরিমার কথা যেন পুরো বাড়ি নিস্তব্ধ ছেয়ে গেল। হুট করে অপ্রত্যাশিত কিছু শুনতে পেয়ে তাই সবাই অতি শক্ট হয়ে কথা বলতে পারছে না। জিহান নিশানের দিকে তাকাতে দেখলো নিশান ফ্লোরের দিকে তাকিয়ে হাসছে। জিহান মনে মনে বলল, বেড়া হয়তো পাগল হয়ে গেছে, আর তার আম্মুই বা কি বলছে এসব। এইদিকে সিমি, সে তো শকড, একদম ফ্রিজ হয়ে গেছে, নিঃশ্বাস নিতেও হয়তো ভুলে গেছে। সবার এমন অবস্থার মধ্যেই সালাউদ্দিন জবাব দিল, আপা থেকে বিয়ান হতে যাওয়া মন্দ ব্যাপার না। আমার মেয়ের জন্য তোর ছেলে পারফেক্ট। আমার মেয়ের হাত তোর ছেলের হাতে তুলে দিতে রাজি আছি বেআইন। সালাউদ্দিনের কথায় যেন সবাই হুঁশ আসলো, সবাই আনন্দিত হলো। এইদিকে জিহান নিশানের দিকে তাকাতেই দেখলো নিশান এখনো হাসছে, ঠোঁট কামড়ে। জিহানের মাথা যেন এবার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এসবের মধ্যে সেলিনা বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুসংবাদ শুনে আমিও সুসংবাদ দেই, নিশানের বিয়ে নিয়ে। আমার ভাগ্নিকে নিশানের সাথে বিয়ে দিতে চাই। এটা অনেক আগে থেকেই ঠিক করা আছে, শুধু বাড়িতে জানানো বাকি। তো আমার ভাগ্নি আর 2 মাস পরে আসার কথা। আমি কল দিয়ে বলবো যেন 15 দিনের ভেতর চলে আসে। তখন না হয় সিমি আর নিশান 2 ভাই বোনের একসাথে বিয়ে দেওয়া হবে। সেলিনার কথা শুনে সবাই অবাক হলেও খুশি হলো, সবাই রাজি। এখন সেলিনা চৌধুরীর ভাগ্নি আসলে বিয়ে হবে। এদিকে সিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। গিয়ে দরজা অফ করে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে সেখানে বসে চিৎকার করে কান্না করতে লাগলো। তার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর জিহানকে তো মোটেই না। তার বাবা মা কি তার থেকে একবারও পারমিশন নেবে না? সংসার তো সে করবে, পারমিশন না নিয়ে কিভাবে রাজি হলো? এইসব মনের ভিতরে যুদ্ধ করছে আর কান্না করছে। সবার দৃষ্টি এখন নিশানের দিকে। নিশান সবার দিকে তাকিয়ে বলল, আমি বিয়েতে আছি, আর কোনো দ্বিতীয় প্রশ্ন কেউ যেন আমাকে না করে। বলে নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জিহানের মাথা ঘুরে আসছে, কি হচ্ছে, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই সেও নিশানের পিছু পিছু গেল। নিশান রুমে ঢুকে ডিভানে গিয়ে বসলো, ফোন স্ক্রল করতে লাগলো। জিহানও নিশানের রুমে ঢুকে ওর পাশে বসলো। জিহান নিশানের দিকে তাকাচ্ছে, নিশানের কোনো রিয়াকশন নেই। মানে কি হচ্ছে এইসবের? জিহান একবার নিশানের হাত থেকে ফোনটা কেড়ে নিল। নিশান জিহানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিরে, সমস্যা কি? ফোন নিলি কেন? জিহান উত্তর দিল, এই একই প্রশ্ন আমার। তোর সমস্যা কি? বিয়েতে রাজি, এইদিকে আমার সাথে সিমির বিয়ে। আজব, তুই কিছুই বললি না, উল্টো রাজি হয়ে গেলি। নিশান ডিভানে মাথা রেখে বলল, কত বছরও ভার্জিন থাকবো? ভার্জিন তো এবার নষ্ট করতে হবে। ঠিক সময় বিয়ে করলে এতদিন নিজের মেয়েকেও বিয়ে দিতে পারতাম। মনটা খালি এখন বউ বউ করে, বউকে আদর করতে, বউকে চুম্মা দিতে। জিহান নিশানের এইসব কথা শুনে তেমন পাত্তা না দিয়ে বলল, সে তুই আদর কর, চুমু খা, যা খাবি করবি কর, তাতে আমার কিছু যায় আসে না। তবে তুই কাকে বিয়ে করতে চাচ্ছিস? আর এইদিকে সিমির সাথে আমার অসম্ভব, আমি এটা মানব না। আন্দোলন করব, নয়তো তোর নামে থানায় মামলা দিব। আরে ভাই, সিমিকে আমি নিজের বোনের চোখে দেখি। নিশান জবাব দিল, তুই দেখিস, বাট আমি দেখি না। জিহান বলল, তুই যে ওকে কোন সময় বোনের নজরে দেখিসনি এইটা আমি জানি, কিন্তু তুই এইটাও জানিস ভালোভাবে তুই সিমিকে কতটা চাস। সেখানে তুই সিমিকে রেখে অন্য মেয়েকে বিয়ে করার কথা ভাবলি কিভাবে? সাথে আমার আর সিমির বিয়ের কথা বললো, কিছু বললি না কেন? নিশান চোখ বন্ধ করে বলল, কুল ব্রো, কুল। বিয়েতে রাজি হয়েছে, বিয়ে হবে, বাসরও হবে, বাচ্চা কাচ্চাও হবে, একেবারে ফুটবল টিম। জিহান চোখ ছোট ছোট করে বলল,
শুধু ফুটবল টিম কেন, তুই একেবারে ফুটবল টিমের সাথে ক্রিকেট টিমও বানিয়ে ফেল, আমি একদম মাইন্ড করব না। কিন্তু সিমির সাথে বিয়েতে আমি রাজি না। নিশান জিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শালা 100 বার আমার ঋষুকে টানছিস কেন? তোকে কে বলেছে আমার ঋষুকে বিয়ে করতে? নিশানের কথা শুনে জিহান কিছুক্ষণ চুপ রইল, তারপর উল্লাসিত কণ্ঠে বলল, তার মানে তুই? নিশান বাঁকা হেসে বলল, হ্যাঁ, বিয়ে করব। মনটা আমার সাথে বউ বউ করছে। জিহান নিশানের পিঠে হাত দিয়ে বলল, কর কর, আমি আছি তো, সাক্ষী আমি। রাত 12:40। চৌধুরী বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সামিয়া আজকে জারাদের সাথে ঘুমিয়েছে, কারণ সিমিকে ডাকতে নিষেধ করেছে সবাই। সিমি আজকে রুমে একা আছে। এমন সময় নিশান রিজের রুম থেকে বেরোলো। সোজা সিমি রুমের সামনে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে রুমটা খুললো, ভিতরে ঢুকলো। অন্ধকার। নিশান দরজা লক করে দিয়ে লাইট অন করলো। সে বেডে তাকিয়ে দেখে সিমি নেই। নিশানের কুচকানো ভ্রু যুগল যেন আরো বেশি কুচকে গেল। সে ওয়াশরুমে গেল না, সেখানেও নেই। নিশান এইবার বেলকুনিতে গেল। বেলকুনিতে গিয়ে দেখতে পেলেও ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছে সিমি, চুলগুলো খোপা করা, আর আশেপাশে অনেক ভাঙা কাচের চুড়ি। বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের আলোতে সিমির মুখ দেখা যাচ্ছে, চোখে পানি চিকচিক করছে, আবার মুখে রক্তেরও ফোঁটা। নিশানের বুকের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সে সিমির বাহু টেনে ধরে দাঁড় করালো। আচমকা এমন হওয়ায় সিমি ভড়কে গেল। সে সামনে তাকিয়ে দেখে নিশান ভাই তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশান সিমির হাত দেখল, সব রক্ত ফ্লোরে রক্তে লাল হয়ে গেছে। তার যা বোঝা হয়ে গেছে। নিশান সজোরে চর বসালো সিমির গালে। একে তো কিছু খাওয়া নেই, তার উপরে হাত কেটে এত রক্ত পড়েছে। আবার নিশানের এত বড় চর খেয়ে মাথা ঘুরে পড়ে যেতে নিলে নিশান সিমির বাহু চেপে ধরল জোরে। সিমি ব্যথায় কুকড়ে উঠল। নিশান তাতে দাঁত চেপে বলল, এই মেয়ে, এই, আমাকে মারবি তুই? হ্যাঁ বল, আমাকে মারবি? আমাকে মারলে কিন্তু তোকে আমার সাথে মরতে হবে। দেবদাস হয়েছিস? হ্যাঁ দেবদাস, যেভাবে হাত কেটেছিস। সিমি কান্না করতে করতে বলল, নিশান ভাই আমার লাগছে, ছাড়ুন প্লিজ। নিশান বলল, লাগুক, লাখের জন্যই তো ধরেছে। তুই হাত কাটলি কেন? সিমি এবার সাহস নিয়ে বলল, আমার হাত আমি কাটতেই পারি, তাতে আপনার সমস্যা কি? নিশান সিমির বাহু আরো জোরে চেপে ধরলো, নিজের আরো কাছে নিয়ে আসলো। নিশানের গরম নিঃশ্বাস সিমির মুখে আছড়ে পড়ছে। সিমি চোখ বন্ধ করে ব্যথা সহ্য করছে। নিশান আবারও একইভাবে বলল, হাত তোর হলেও জানটা আমার। তোকে বলেছিলাম না আমার অনুমতি বিনা নিঃশ্বাস নিতে পারবি না? ভুলে গেছিস? সিমি প্রশ্ন করলো, কেন, কে হন আপনি আমার, যে আপনার কথায় আমার নিঃশ্বাস দিতে হবে? সিমির এই কথা যেন নিশানের রাগে ঘি ঢেলে দেওয়ার মতো। নিশান আচমকাই সিমির কাঁপতে থাকা কোমল ঠোঁট জোড়া নিজের শুষ্ক ঠোঁট দ্বারা দখল করে নিল। সিমির কানটা থেমে গেছে, বুঝতে পারছে না কি হচ্ছে। নিশান এক হাত দিয়ে সিমির মাথা চেপে ধরে আরেক হাত দিয়ে সিমির কোমরের খাঁজে শক্ত করে হাত দিয়ে সিমির ঠোঁটের উপরে রাজত্ব চালাচ্ছে। সিমির যখন হুঁশ আসলো তখন যেন ওর দমটা বন্ধ হয়ে আসছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, ঠোঁট জ্বালা করছে। কেটে গেল নাকি? সিমির যেন এইবার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে নিশানকে সরানোর চেষ্টা করছে, কিন্তু নিশান সে আরো শক্ত করে সিমিকে জড়িয়ে ধরে সিমির ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে আছে। তাও যেমন তেমন না, একেবারে রক্ত বাহির করে দেওয়ার মতো শুধু কামড়াচ্ছে। আর সিমি ব্যথাতে চোখ বন্ধ করে আছে, দম বন্ধ। এইভাবে টানা 15 মিনিট পরেই নিশান সিমির ঠোঁট ছেড়ে দিল। সিমি ছাড়া পেতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঠোঁটের জ্বালা পোড়া হচ্ছে প্রচুর, সাথে নিঃশ্বাস। মনে হয় এইভাবে আর একটু থাকলে ও দম বন্ধ হয়ে মারা যেত। নিশান সিমির ওড়না তুলে ঠোঁট মুছে নিয়ে বলল, প্রমাণ করে দিলাম আমার অনুমতি বিনা তুই নিজের নিঃশ্বাসটাও নিতে পারবি না। সিমি নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আমার ভাই হন, এসব কি করলেন আমার সাথে? নিশান উত্তর দিল, আমি তোকে কোনো সময় বোনের নজরে দেখিনি আর দেখবো না, সাথে তোকেও আজ থেকে আমাকে ভাইয়ের নজরে দেখা অফ করতে হবে। এই বলে সিমিকে কোলে তুলে নিল। সিমি হাত পা ছড়াছড়ি করতে লাগলো। নিশান বলল, হাত পা ছোড়ে ছোড়ে ঠিক আছে, বাট চিৎকার করলে ফাঁসবি তুই, মাইন্ডেড। সিমি হাত পা ছড়াছড়িও বন্ধ করলো। সত্যি এইভাবে কেউ দেখলে দোষ তারই হবে। আর এই বিদেশি কুত্তা তাকে নিয়ে যাচ্ছে কই? ওটাও জ্বালা করছে না, পারছে না কিছু বলতে, না পারছে করতে। নিশান সিমিকে ওইভাবে কোলে করে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। সিমি এখনো চুপই আছে। সে চুপচাপ দেখতে চাচ্ছে এই বিদেশি কুত্তা কি করে। নিশান সিমিকে নিয়ে গাড়িতে উঠে বসালো। এইদিকে ড্রাইভিং সিটে জিহান বসেছিল আগে থেকেই।
নিশান উঠে বসতেই জিহান গাড়ি দিয়ে গেল গন্তব্যের দিকে। এদিকে সিমি লাগছে ভয়, এই দুই ভাই মিলে কি তার নামে কোনো প্ল্যান করেছে? তাকে কি পাচার করে দিতে যাচ্ছে নাকি? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, মুখ দিয়ে কথা বাহির হচ্ছে না। টানা 20 মিনিট ড্রাইভ করার পরে গাড়ি এসে থামলো একটা অফিসের সামনে। নিশান গাড়ি থেকে নামলো, সিমিকে নামালো। সিমির হাত নিজের হাতের মধ্যে নিয়ে অফিসের ভিতরে ঢুকলো। পিছু পিছু জিহানও আসলো। সিমি এইদিকে ওইদিকে তাকাতে লাগলো, না কোথাও কেউ নেই। আর এই অফিসটা আবার কিসের? সে অফিসের এইদিকে ওইদিকে তাকিয়ে একটা সাইনবোর্ড পেল, যেখানে লেখা আছে কাজী অফিস। এটা পরে সিমির পা থেকে যেন মাটি সরে গেল। এই বিদেশি কুত্তা আর জবেদার ভাতার তাকে কাজী অফিসে আনলো কেন? নিশান জিহান সিমি অফিসের ভিতরে ঢুকলো, দেখলো একটা মধ্যবয়স্ক টুপি পরা লোক এক পাশে বসে আছে, আর এক পাশে বসে আছে কোট প্যান্ট পরা এক লোক। নিশান সিমিকে নিয়ে মধ্যবয়স্ক টুপি পরা লোকটার কাছে গেল। সিমির ভয় লাগছে খুব। নিশান বসলো, সাথে সিমিও। নিশান লোকটাকে বলল, শুরু করুন। সিমি ভয় পাচ্ছে খুব, কি শুরু করবে এরা? লোকটা হলো কাজী। তার সবকিছু আগে থেকেই লেখা ছিল, এখন তারা আসতেই পড়া শুরু করলো। আমি সালাউদ্দিন চৌধুরী ও রোজিনা চৌধুরীর কন্যা সিমিকে প্রশ্ন করছি, আপনি কি তাজউদ্দিন চৌধুরী ও সেলিনা চৌধুরীর পুত্র তানভীর চৌধুরী নিশানকে 2 টাকা দেনমোহর ধার্য করে নিজের বৈধ স্বামী হিসেবে কবুল করেছেন? যদি করেন তাহলে কবুল বলুন। সিমি চুপ করে বসে কান্না করছে। কাজী আবারও বলল, মা কবুল বলো। সিমি এখনো চুপ আছে। কাজী নিশানের দিকে তাকিয়ে বলল, বাবা, মেয়ে হয়তো এই বিয়েতে রাজি না। নিশান ধমক দিয়ে বলল, রাজি আছে কিনা নেই আপনি কানে কানে বলেছে? কাজী মাথা দুই পাশে নাড়ালো, মানে না। কাজী আরও একবার সিমিকে কবুল বলতে বলল, কিন্তু সিমি চুপ করেই আছে। নিশান উঠে দাঁড়ালো, সাথে সিমিকেও দাঁড় করালো। নিশান বাঁকা হেসে বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। বলেই সিমির গালে জোরে একটা চড় মারল। সিমি গালে হাত দিয়ে নিশানের দিকে তাকালো। নিশান শান্ত কণ্ঠে বলল, কবুল বল। সিমিও জেদ ধরে আছে, ও কিছুতেই এই বিদেশি কুত্তাকে বিয়ে করবে না। এই কুত্তাকে বিয়ে করার থেকে জবেদার ভাতারকে বিয়ে করা অনেক ভালো। সিমি বলল, মরে গেলেও বলবো না। সিমির এই কথা শুনে নিশান আবারও একটা চড় মারল। কাজী উকিলরা হাঁ হয়ে বসে আছে। এদিকে সিমি চড় খেয়ে কান্না করতে করতে বলল, আমার ব্যথা লাগছে। সিমির কথায় পাত্তা না দিয়ে নিশান আবারও চড় মারল। সিমি এইবার জোরে জোরেই বলল, বিদেশি কুত্তা কবুল, নাশপাতি ভাই কবুল, হ্যানাগন্ডা কবুল। সিমি কবুল বলেছে ঠিকই, কিন্তু কি কি নাম বললো ওগুলো? নিশান আপাতত শান্ত থেকে কাজী বলার আগেই সে বলে দিল, কবুল কবুল কবুল। কাজী শুধু এই ইউনিক বিয়েটা সম্পূর্ণ দেখলো। শেষ হতেই বলল, তোমাদের ইসলাম শরীয়তে বিয়ে শেষ, আলহামদুলিল্লাহ। নিশান এইবার উকিলের কাছে গিয়ে সাইন করালো। সিমিও করলো। তাদের ইসলাম ও আইনিক দুইভাবে বিয়ে সম্পন্ন হলো। সিমি এখনও দুই গালে হাত দিয়ে কান্না করছে। বিয়ের কাজ শেষ হতেই নিশান সিমিকে টানতে টানতে আবারও গাড়ির কাছে আনলো। ভিতরে ঢুকে বসলো। জিহান আসলো, এসে গাড়ি চালালো। পুরো নিস্তব্ধ গাড়ির ভিতরে শুধু সিমির নাক টানার আওয়াজ ছাড়া আর কিছুই আসে না। চৌধুরীর ভিলাতেই গাড়ি যখন পৌঁছালো তখন রাত 1:30 বাজে। নিশান সিমিকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। জিহানও আসলো। জিহান নিজের রুমে গেল। এদিকে নিশান সিমিকে তার রুমে নিয়ে এসে নিজের রুমে নিয়ে গেল। নিশান রুমে ঢুকে দরজা লক করে সিমিকে বেডে ফেলে দিল। সিমি বলল, আমাকে এইখানে কেন আনলেন? আমার রুমে দিয়ে আসুন। নিশান উত্তর দিল, এটাই তোর রুম, আজ থেকে তুই এখানে ঘুমাবি, আমার সাথে, আমার পাশে। বলে নিশানও বেডে বসলো। গায়ে থাকা টি শার্ট খুলে ফেলে দিল। উন্মুক্ত হলো বুক, লোমহীন বুক। তবে এই উন্মুক্ত পরিষ্কার বুক কোনো পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ বুকের ডান পাশ দিয়ে বাহু পর্যন্ত সম্পূর্ণ ট্যাটু, একটা ড্রাগনের ট্যাটু। বাম পাশের ঘাড়ের কাছে আছে, পিঠেও হয়তো আছে। সিমির তো নিশানের এইসব দেখে আরও বেশি ভয় লাগছে। নিশান লাইট অফ করলো। বেডে শুয়ে সিমিকে টান দিয়ে নিজের বুকের মাঝে আনলো। তারপর সিমির গলায় মুখ গুজে দিয়ে বলল, অনেকদিনে ক্লান্ত আমি, ঘুমোতে চাই, তাই আমাকে ঘুমোতে দে। নিশান কথা বলায় সিমির গলায় তার গরম নিঃশ্বাস পড়ছে। সিমি কেঁপে উঠছে। সিমির কাপা দেহ দেখে নিশান বলল, বিয়ে করেছি বাসর করার হক রাখি, বাট করছি না। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছে, তাই এইভাবে কাপাকাপি করবি না। করলে ফরজ গোসল করিয়ে দিব। সো চুপচাপ ঘুমা,
আর আমাকেও ঘুমাতে দে। সিমির জন্য এইবার নড়াচড়াও বন্ধ হয়ে গেল। নিঃশ্বাসও যেন সে নিচ্ছে তো আবার নিচ্ছে না। নিশান এইভাবে গলায় মুখ গুজে দিয়ে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সিমিরও ঘুম আসছে, তারও তো নড়তে ভয় লাগছে। এই বিদেশি কুত্তা যদি কিছু করে। একসময় চোখ বুঝে আসলো, সেও ঘুমিয়ে পড়লো ওইভাবেই।